আসসালামু আলাইকুম। আজ ২০ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে ইরানকে ভয় করত ইসরায়েল। ইরানের হেলিকপ্টারটি কারা তৈরি করেছে, কেন ব্যবহৃত হয়? বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সাংবাদিকদের হুঙ্কার। এবার বিস্তারিত। ইসরায়েল এখন স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদিও কঠোর অনুশাসন মেনে চলা দেশ ইরানের ক্ষেত্রে ইসরায়েলের এই স্বস্তি কতদিন স্থায়ী হয় সেটা সময়ই বলে দেবে। ইব্রাহিম রাইসিকে পরবর্তী ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনে করা হচ্ছিল। নির্বাচনে রাইসির প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির সদয় দৃষ্টি সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের নীতি আইন আরও কঠোর করেন রাইসি। এর ফলে দেশটিতে সরকার বিরোধী অভিযানে খড়গহস্ত হয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির জোরালো আলোচনা চালিয়েছেন রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এছাড়া সরকারি কৌঁসুলি হিসেবে ১৯৮৮ সালে ইরান ইরাক যুদ্ধ শেষে বহু রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন রাইসি শত শত রাজনৈতিক কারাবন্দীকে মৃত্যুদণ্ড দেয়ায় বুচার অব তেহরান হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও কুড়িয়েছিলেন ইব্রাহিম রাইসি। ২০০৬ সাল থেকে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বোচ্চ নেতা নিয়োগ এবং পরামর্শ দেয়া কাজ করে থাকে। দীর্ঘদিনের বোঝাপড়ার কারণে রাইসিকে খামেনির উত্তরসূরি মনে করা হতো, আর এটাই ইসরায়েলের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ৮৫ বছর বয়সী খামেনি প্রায় অসুস্থ থাকছেন। তাই রাইসির মতো একজন বলিষ্ঠ নেতা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলে ইসরায়েলকে এক দণ্ড শান্তিতে থাকতে দিতেন না। এর নমুনাও কয়েক সপ্তাহ আগে দেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে রাইসিকে বেশি ভয় পেতেন। ইসরায়েলি রাজনীতিক থেকে ধরে সামরিক কর্মকর্তারা যে রাইসিকে ভয় পেতেন তা দেশটির সাবেক একজন সেনা কর্মকর্তার কথায়ও উঠে এসেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের গোয়েন্দা অধিদপ্তরের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হাইমান বলেছেন, রাইসির চেয়েও ভয়ঙ্কর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। যদিও রাইসির অবর্তমানে ইরানের পররাষ্ট্রনীতি ও পরমাণু কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন হাইমান। রাইসির মৃত্যু ইরান তথা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনীতির ধারা বদলে দিতে পারে। কঠোর ও অনমনীয় হিসেবে শত্রুদের মনে যে ভয় রাইসি তৈরি করেছেন তা অন্য কোনো নেতা সহসা করতে পারবেন কিনা সেটা সন্দেহাতীত নয়। আর খামেনির জন্য এটা বড় ধাক্কা, কারণ রাইসি তার নীতির কঠোর বাস্তবায়ন করেছেন। রাইসির মৃত্যু সৌদি আরবকে ইসরায়েলের আরও কাছে নেয়ার পথও খুলে দিতে পারে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কয়েকজন ইহুদি ধর্মীয় নেতা। এটা ঈশ্বরের পক্ষ থেকে শাস্তি বলেও বিশ্বাস করেন তারা। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন ইহুদি ধর্মীয় নেতারা। ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইহুদি ধর্মীয় নেতারা রাইসির মৃত্যুর পর তার প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। ঘন কুয়াশার কারণে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সফর সঙ্গী সহ রাইসি নিহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্বের বিভিন্ন নেতারা শোক প্রকাশ করছেন। তার বিপরীতে ইহুদি ধর্মীয় নেতারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বেশ কয়েকজন ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা দাবি করেছেন এটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল। রাইসিকে তেহরানের জল্লাদ উল্লেখ করেছেন রাবি মেইর আবু তবুল। ফেসবুকে এক পোস্ট করে তিনি রীতিমতো রাইসির সমালোচনা করেছেন। ইসরায়েল ও ইহুদিদের প্রতি রাইসির মনোভাবের কঠোর নিন্দা জানান আবু তবুল। তার ভাষায় এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঐশ্বরিক শাস্তি। খুব নোংরা ভাষায় আবু তবুল লেখেন, সে ইহুদিদের বোঝাতে চেয়েছিল তার ঈশ্বর তাকে এবং তার সঙ্গে থাকা ইসরায়েল বিরোধী ক্রুকে হেলিকপ্টার বিধ্বস্ত করে বাতাসে বিক্ষিপ্ত করে দিয়েছেন। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিষ বাষ্প উগরে দিয়েছেন রাবি নির্বেন আর জিও। এই ঘটনাকে ঈশ্বরের অসন্তোষ বলেও উল্লেখ করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে এই রাবি লেখেন, নিজের প্রতি জুলুম করো না, ঈশ্বর বলেছেন যথেষ্ট হয়েছে, আপনি ঈশ্বরকে রাগান্বিত করেছেন। রাইসি ও তার প্রশাসনের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন বেন আরজি। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বেল হেলিকপ্টার
1960-এর দশকের শেষ দিকে মূল UH-1 ইরোকোই এর আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য এটি তৈরি করেছিল। নতুন ডিজাইনের একটির পরিবর্তে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও বেশি ভার বহনের ক্ষমতা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই দ্রুত সেটিকে গ্রহণ করেছিল। রোববার বিধ্বস্ত ইরানি মডেলটির সরকারি যাত্রী বহনের জন্য সাজোয়া হয়েছিল। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু-সহ 15 জন যাত্রী বহন করতে পারে। বেল 212 উড়ানো বেসামরিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশ এবং আরও অনেকেই। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে বড় সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। অলাভজনক বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের মতে সে সময় একটি ব্যক্তিগত হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়েছিল। 2018 সালে ইরানেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছিলেন। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি বেল 212 মডেলে তৈরি হলেও 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির কাছে এ ধরনের কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু-সহ 15 জন যাত্রী বহন করতে পারে। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। পল বিভার নামের একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বলেছেন, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে অবশ্যই মেঘের আচ্ছাদন, কুয়াশা, জলীয় বাষ্প এবং নিম্ন তাপমাত্রা ভূমিকা রেখেছে। আল জাজিরাকে তিনি বলেন, হেলিকপ্টারগুলো ফিক্সড উইং প্লেনের মতো বিরূপ আবহাওয়ায় সহজে উঠতে পারে না। হেলিকপ্টারে সেই সুবিধা নেই। প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। বিবিসি বলছে, রোববার উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে আল জাজিরাও জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা অন্যরা মারা গেছেন বলে একাধিক ইরানি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। এদিকে হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জনগণের সঙ্গে দুঃখ ও বেদনা ভাগ করে নিচ্ছি আমরা এবং ইরানের সঙ্গে আমাদের সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। হামাস বিবৃতিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের কথা স্মরণ করে আরও বলেছে, ইরানের রেনেসাঁর দীর্ঘ যাত্রায় সেরা ইরানি নেতাদের একটি দল ছিল এটি। গোষ্ঠীটি ফিলিস্তিনের প্রতি ইরান যে সংহতি দেখিয়েছে তার প্রতিও শ্রদ্ধা জানায়। ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলের শত্রু। হামাস সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গোষ্ঠীকে ইরান অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে আসছে।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। তরুণদের মধ্যে অনেকের কাছে ধর্ণা দিয়ে বলি যে আমাকে যদি এই সুযোগটি দেন তাহলে আমি ভালো থাকতে পারবো। কিন্তু মনে রাখবেন, আপনার ভালো থাকা না থাকা ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ নয়। সেজন্যে আপনি যদি বলেন যে আমাকে এই সুযোগটি দিলে আপনার প্রতিষ্ঠান, সংগঠন বা সংস্থা এইভাবে উপকৃত হবে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনার প্রতি আগ্রহান্বিত হবে। প্রিয় বন্ধুরা, সেই জন্যে কথায় মুগ্ধ করবারও ক্ষমতা তৈরি করা দরকার নিজেদের মধ্যে। তাহলে সফলতা খুব দ্রুত গতিতে আপনার পাকে স্পর্শ করবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে মাঠে নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রবেশাধিকার নিয়ে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন প্রোগ্রামে মিথ্যাচার প্রোপাগান্ডার জোর প্রতিবাদ করেছে সংগঠনটি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মির্ধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। ইআরএফ এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের আগের মতো অস্থায়ী পাশ নিয়ে নির্বিঘ্ন প্রবেশাধিকার চাই। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা ও একাধিকবার চিঠি চালাচালি করা হয়েছে, কিন্তু সমাধান হয়নি। যদি নিয়মতান্ত্রিক আলোচনায় প্রবেশাধিকার ফিরিয়ে দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মির্ধা বলেন, প্রতিষ্ঠার 33 বছরে কোনো বিষয়ে মাঠে নামেনি ইআরএফ। যদি দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলনে মাঠে নামা ছাড়া উপায় নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন দাবি না মানলে আন্দোলন ছাড়া উপায় নেই। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে পারে কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। জানিয়ে ইআরএফ সভাপতি বলেন, আমাদের জানতে হবে অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইংল্যান্ড, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অনেক সমৃদ্ধ। সেখানে অর্থনীতির সব সূচকের নিয়মিত আপডেট ছাড়াও বোর্ড মিটিংয়ের কার্যবিবরণী, বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ সব ধরনের তথ্য প্রকাশ করা হয়। কোনো সাংবাদিক প্রশ্ন করলে দ্রুত রেসপন্স করা হয়। আবার এসব দেশের আর্থিক খাতের সুশাসনের মাত্রা অনেক উঁচুতে। পদ্ধতিগত কারণে সেখানে কোনো অনিয়ম, দুর্নীতির তথ্য আড়াল করা কঠিন। এছাড়া বেনামি ঋণ, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী বা অনিয়ম, দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারে বলে আমাদের জানা নেই। এখন বাংলাদেশে সবার জন্য উন্মুক্ত রেখে কেবল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে কি তথ্য আড়াল করার চেষ্টা হচ্ছে, আমরা সেই প্রশ্ন রাখতে চাই। দাবি না মানলে কি কর্মসূচি হবে, এমন প্রশ্নের জবাবে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, আগামী জাতীয় বাজেটের আগে যদি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে বাজেটের পর কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান ও সমাবেশ করা হবে। এছাড়া দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও মুখপাত্রের সব ধরনের প্রোগ্রাম বর্জন করা হবে। বর্তমান গভর্নর কার স্বার্থে কেবল গণমাধ্যমের কাছে তথ্য আড়াল করার চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও জানায় অর্থনৈতিক সাংবাদিকদের এই নেতা। এরকম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর দাবি জানায় ইআরএফ। আবারও ইরান প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সবসময় স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই দুঃসময়ে ভারত অবশ্যই ইরানের পাশে থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনার পরপরই এক্স পোস্টে বলেন, আমরা গভীরভাবে শোকাহত যে ইরানের রাষ্ট্রপতি আমার ভাই ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধি দলের
একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, 1 মাসেরও কম সময় আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন। তাদের মৃত্যুতে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে। প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের পতাকা আজ অর্ধনমিত রাখা হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর দেশটির মন্ত্রিপরিষদ জরুরি বৈঠক করেছে। বৈঠকের সভাপতিত্ব করেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। এক বিবৃতিতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে বার্তা পাঠিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম বলছে, বার্তায় মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসির পথকে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার পূর্ণ আশ্বাস দিয়েছে। মন্ত্রিসভা ওই শোক বার্তায় পরিষ্কার করে বলেছে, সংকটজনক সময়ে দেশের প্রশাসনিক কাজে বিন্দুমাত্র বিঘ্ন ঘটার কোনো সুযোগ তারা দেবেন না। এর আগে গতকাল রোববার প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর দেশটির সর্বোচ্চ নেতা বলেছিলেন, দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর আগামী 50 দিনের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুসারে অন্তর্বর্তী সময়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।